তোমাদের আজ মিওসিস নিয়ে কয়েকটা কথা আমি বলে দেবো। মিওসিস জেনারেলি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, আমরা বলি গ্যামেটিক মিওসিস। গ্যামেটিক মিওসিস। দুই, আমরা বলি জাইগোটিক মিওসিস। তিন, আমরা বলি স্পোরিক মিওসিস। গ্যামেটিক মিওসিস, জাইগোটিক মিওসিস, স্পোরিক মিওসিস। আজকের আমরা এই গ্যামেটিক মিওসিস নিয়ে আলোচনা করব। এটা আমাদের মানব দেহে ঘটে। গ্যামেটিক মিওসিস, গ্যামেট ফরমেশন হয়। গ্যামেটিক মিওসিস যে সেলটায় হয় আমাদের মানব দেহে, সেখানে একটা হচ্ছে, যদি বলি আমি ওভ্যারি, ওভ্যারির মধ্যে আছে ওভ্যারি, তার মধ্যে আছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, জার্ম সেল। সেই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে উৎপন্ন হয় আমাদের উগোনিয়া। উগোনিয়া থেকে, এটা যদিও মাইটোসিস প্রক্রিয়া উৎপন্ন হয়, উগোনিয়া থেকে উৎপন্ন হয় প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট, এই প্রাইমারি উসাইট, এই যে সেলটি এলো, অর্থাৎ এটাও হয় মাইটোসিস। প্রাইমারি উসাইট থেকেই আমাদের হবে মিওসিস। প্রাইমারি উসাইটের মধ্যে ঘটবে মিওসিস। ঠিক তেমনি একইভাবে যদি আমি ভাবি যে টেস্টিস, যদি আমরা টেস্টিস নেই, টেস্টিসের ক্ষেত্রে দেখব টেস্টিসের ক্ষেত্রে এখানেও আমরা দেখব প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে, অর্থাৎ এই সেলটা থেকে তৈরি হবে আমাদের স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া, সেখান থেকে উৎপন্ন হবে আমাদের প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট, এই প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে ঘটবে মিওসিস। তাহলে আমরা দেখলাম যে গ্যামেটিক মিওসিসটা ঘটবে যে দুটি সেলের মধ্যে, একটি হচ্ছে আমাদের প্রাইমারি উসাইট, আর একটি হচ্ছে আমাদের প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইট এবং প্রাইমারি উসাইটের মধ্যে কিভাবে আমাদের মিওসিস, গ্যামেটিক মিওসিসটা ঘটে, সেটা একটু আমরা দেখে নেব। তাহলে আমাদের যে প্রাইমারি স্পারমাটোসাইট আছে, সেই সেলটার ভেতরে আমাদের 46 ক্রোমোজোম আছে। এই 46 ক্রোমোজোম প্রথমে যে ডিভিশনটা হবে আমরা বলি মিওসিস 1। মিওসিস 1, এখান থেকে দুটি সেল উৎপন্ন হবে, দুটি 23 ক্রোমোজোম সমন্বিত। মিওসিস 1 কে আমরা বলছি রিডাকশনাল ডিভিশন। রিডাকশনাল ডিভিশন, এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে এই যে দুটি কোষ উৎপন্ন হলো, অর্থাৎ এখান থেকে আবার মিওসিস 2। মিওসিস 2 যখন হবে তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। তাই আমরা মিওসিস 2 কে বলি
ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়েশনাল ডিভিশন। তাহলে মিওসিস 1 কে আমরা বলবো রিডাকশনাল ডিভিশন, আর মিওসিস 2 কে আমরা বলবো ইকুয়েশনাল ডিভিশন, যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যাটা আগের সেলের সঙ্গে সমান। তাহলে আমরা দেখলাম যে মিওসিস যে প্রক্রিয়াটা হবে সেই প্রক্রিয়াটা হবে দুটো প্রক্রিয়ার মাধ্যমে, এক হচ্ছে মিওসিস 1, এক হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 যখন হবে তখন আমরা দেখব তার কতগুলো ফেজ আছে। সেই ফেজগুলি কি? এক, মিওসিস 1 এর ফেজ হলো দুটি। এক আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস 1, ক্যারিওকাইনেসিস 1। এর মধ্যে যে ভাগগুলি আছে, এক হচ্ছে প্রোফেজ, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। এই যে প্রোফেজ 1 একে আমরা আবার ভাগ করতে পারি কতগুলি স্টেজে। এক আমরা বলি লেপ্টটিনি, 2 আমরা বলি জাইগোটিনি, 3 প্যাকাইটিনি, 4 ডিপ্লটিনি, 5 ডায়াকাইনেসিস। তাহলে কি দাঁড়ালো? মিওসিস 1 কে দুটো ভাগে ভাগ করা হলো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিসের ভাগ হচ্ছে 4টি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 কে আমরা ভাগ করছি লেপ্টটিনি, জাইগোটিনি, প্যাকাইটিনি, ডিপ্লটিনি এবং ডায়াকাইনেসিস, কতগুলো সাব ফেজ। তাহলে এই 5টি সাব ফেজে আমরা ভাগ করছি। ঠিক একইভাবে যদি মিওসিস 2 হয়, এটা গেল আমাদের মিওসিস 1। মিওসিস 1 হওয়ার আগে যে সেলটার মধ্যে মিওসিস 1 হবে, যার মধ্যে 46 ক্রোমোজোম আছে, এই 46 ক্রোমোজোম হয়ে মিওসিস 1 কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার মধ্যে সেলের সংখ্যা হয় 23। এবারে যখন মিওসিস 2 হবে তখন এই 23 থেকে যে কোষটা উৎপন্ন হবে তারও ক্রোমোজোম সংখ্যা হবে 23, কিন্তু একটা লিটল ডিফারেন্স আছে। এখানে যে 23টি ক্রোমোজোম আছে, এই 23টি ক্রোমোজোম কিন্তু ডায়াড কন্ডিশনে থাকবে, এটা কিন্তু থাকবে মোনাড কন্ডিশনে। মোনাড এবং ডায়াড, এখানে থাকবে ডায়াড কন্ডিশন, এখানে থাকবে মোনাড কন্ডিশন। তাহলে আমরা এটা বলতে পারি মিওসিস 1, এটা বলতে পারি মিওসিস 2। মিওসিস 2 এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রোফেজ যে এই যে স্টেজগুলো থাকবে না, অর্থাৎ মিওসিস 2 যখন আমি লিখব তখন এগুলো সবই লিখব, শুধু আমরা এইখানে করে দেবো 2, মানে ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2, এখানে আমরা শুধু করে দেবো 2। প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। যখন আমাদের এই মিওসিস 1 ঘটবে, 46 ক্রোমোজোম সমন্বিত যে সেলটা আমি বললাম, সেই সেলের মধ্যে যখন মিওসিস হবে, যখন মিওসিস হয়ে আমাদের মিওসিস 1 যখন হবে, সেই মিওসিস 1 হওয়ার আগে এই কোষটা যাবে ইন্টারফেজ দশার মধ্যে। অর্থাৎ এর আগে যাবে ইন্টারফেজ। ইন্টারফেজ আমরা জানি যে একটা হচ্ছে যে G1 স্টেজ,
একটা হচ্ছে এস ফেজ, একটা হচ্ছে G2 ফেজ। G1 ফেজ, এস ফেজে কি হবে না ডিএনএ রেপ্লিকেশন হবে বা ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ উৎপাদন হবে। অর্থাৎ এখানে যে ডিএনএর পরিমাণ ছিল সেই ডিএনএর পরিমাণটা ডাবল হবে। ডিএনএর পরিমাণ ডাবল হওয়া মানে কি, আমি ধরলাম যে 46 ক্রোমোজোমের মধ্যে আমি একটি ক্রোমোজোম আনলাম, আমি ধরলাম একটা আমি ক্রোমোজোম আনলাম, এই একটি ক্রোমোজোম। যখন আমাদের এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে তখন আরেকটি ডিএনএ উৎপন্ন হবে। কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে ডিএনএটা উৎপন্ন হলো এখানে কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই, অর্থাৎ ক্রোমোজোম কিন্তু একটা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ওয়ান ক্রোমোজোম আর টু ক্রোমাটিডস এবং টু ডিএনএ মলিকিউল। টু ডিএনএ মলিকিউল, তাহলে দুটো ডিএনএ মলিকিউল, দুটো ক্রোমাটিড, একটা ক্রোমোজোম। কিন্তু ডিএনএ স্ট্র্যান্ড কটা, যদি আমরা এইটা দেখি তাহলে এখানে দুটো ডিএনএ স্ট্র্যান্ড, একটা ডিএনএ মলিকিউল মানে দুটো ডিএনএ স্ট্র্যান্ড, অর্থাৎ এইটা এইভাবে আছে আর এইটা এইভাবে আছে। তাহলে স্ট্র্যান্ড হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছে চারটে। তাহলে ডিএনএ স্ট্র্যান্ড যদি এইখানটায় লিখি ডিএনএ স্ট্র্যান্ড ইকুয়াল টু 4। তাহলে এই যে আমি একটি ক্রোমোজোম আনলাম এই অবস্থায় পৌঁছে দেয় আমাদের এস ফেজ, ইন্টারফেজের যে এস ফেজ সেই এস ফেজের ফলে এই অবস্থায় চলে আসে। কিন্তু ইন্টারফেজের আগে অর্থাৎ যে কোষটা টেলোফেজ দশা পেরিয়ে গেছি, টেলোফেজের পরে সেখানে কিন্তু থাকে মোনাড কন্ডিশন, অর্থাৎ এই একটি মাত্র স্ট্যান্ড থাকবে। অর্থাৎ বললাম যে আমাদের এই কোষের মধ্যে ক্রোমোজোম যে আছে তার একটি মাত্র ক্রোমাটিড, এই একটি মাত্র ক্রোমাটিড সমন্বিত যে ক্রোমোজোম তাকে বলছি আমরা মোনাড। আর এখানে আমাদের সেন্ট্রোমিয়ার যদি থাকে, সেন্ট্রোমিয়ার যদি এখানে ডিস্টিংক্ট হয় না, ইনডিস্টিংক্ট সেন্ট্রোমিয়ার। এই আচ্ছা, এই যে দুটো ক্রোমাটিড আমরা পেলাম, এখানে আমি আরো একটা কথা বলে দিই যে আমাদের প্রত্যেকটি ক্রোমাটিডে একটা করে থাকে কাইনেটোকোর। ধরলাম আমাদের এই একটি সেল, এখানে আছে আমাদের সেন্ট্রোজোম। যদি এখানে ভাবি সেন্ট্রোজোম তাহলে আমাদের বেম তন্তু তৈরি হল, স্পিন্ডল ফাইবার, একে বলছি আমরা স্পিন্ডল ফাইবার। এই যে স্পিন্ডল ফাইবার তৈরি হলো, এইখানে আমাদের কি বসে যায় না আমাদের সেন্ট্রোমিয়ার যদি বসে, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোমের ক্রোমাটিড। তাহলে এখানে আমরা দেখছি কি যে যদি আমাদের দুটি করে ক্রোমাটিড থাকে তাহলে এইটা যেখানে যুক্ত হলো সেটা হচ্ছে একটি কাইনেটোকোর, এই একটা কাইনেটোকোর, তাহলে আমাদের কাইনেটোকোরের সংখ্যা হলো দুটো ক্রোমাটিড মানে দুটো কাইনেটোকোর, তাহলে আমরা বলতে পারি যে টু ক্রোমাটিড, যেহেতু 1 2, টু ক্রোমাটিড ইকুয়াল টু 2 কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সঙ্গে স্পিন্ডল ফাইবার যুক্ত হবে।
তাহলে এটা হচ্ছে আমাদের কাইনেটোকোর, এই একটা আর এই একটা, তাহলে এরও দুটো। এই কন্ডিশনে থাকবে আমাদের যে 46টা ক্রোমোজোম কোষের মধ্যে থাকবে, অর্থাৎ আমাদের দুটো করে ক্রোমাটিড জোড়া নিয়ে থাকবে। এবারে চলে আসি আমি মূল কথায়, অর্থাৎ আমরা কিভাবে দেখব যে আমাদের মিয়োসিস সেল ডিভিশনের প্রথম স্টেজ যেটা হয়, আমরা বলি যে ক্যারিওকাইনেসিস 1, তার মধ্যে আমাদের প্রোফেজ যখন আমাদের হবে, প্রোফেজ 1 এর প্রথম যে স্টেজ আমি বলেছি লেপ্টোটিনি। তাহলে লেপ্টোটিনিতে যখন আমাদের একটা সেল প্রবেশ করলো, এখানে আমরা কতগুলো পয়েন্ট দেখে নেবো যে তাহলে এখানে কতগুলো ক্রোমোজোম সংখ্যা, না ক্রোমোজোম হচ্ছে মানবদেহের ক্ষেত্রে 46। তাহলে তারা কেমন ভাবে আছে, না প্রত্যেকটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড অর্থাৎ ডায়াড কন্ডিশনে আছে। এই একটি ক্রোমাটিড আর এই একটি ক্রোমাটিড, দুটি করে ক্রোমাটিড আছে প্রত্যেকটি ক্রোমোজোম। ওকে, তাহলে এখন 46টা আছে, আমি ধরলাম এটা হচ্ছে ক্রোমোজোম 1, আবার ক্রোমোজোম 2, আবার ক্রোমোজোম 3, এইভাবে আছে। এইভাবে 46টা ক্রোমোজোম আছে লেপ্টোটিনিতে। এক, যদিও প্রোফেজ 1 এর লেপ্টোটিনিতে এই যে কন্ডিশনটা এইভাবে এরা থাকে না, এরা থাকে কিভাবে, না আমরা বলি যে ক্রোমাটিন ফাইবার, অর্থাৎ এটা যদি আমাদের একটা সেল হয়, সেলের মধ্যে এরা এইভাবে অবস্থান করছে, সুতোর মতো পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে, ঠিক আছে। আর এখানে একটা নিউক্লিওলাস ডিস্টিংক্ট এবং নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার বা নিউক্লিও মেমব্রেন, আর এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এখানে আমাদের নিউক্লিও ফাইবার। এই নিউক্লিও ফাইবারগুলো কেমন অবস্থায় আছে, সবই কিন্তু আমাদের এই অবস্থায় আছে, ডায়াড কন্ডিশনে আছে। ওকে, এদের কিন্তু কোনো নির্দিষ্ট মানে একদম পরিষ্কার যে সেন্ট্রোমিয়ার সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। লেপ্টোটিনি 1 শুরু হলো, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই যে নিউক্লিও ফাইবার, এদের কি হবে না, এক নম্বর হচ্ছে কনডেনসেশন হবে, অর্থাৎ এদের দৈর্ঘ্যটা আকারে ছোট হবে। ছোট হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমাদের ভেতরের যে সাইটোপ্লাজমিক কন্টেন্ট, তার মধ্যে যে জল, তার ডিহাইড্রেশন আস্তে আস্তে করে করতে থাকবে, তাহলে এর শর্ট হবে। লেপ্টোটিনিতে প্রথম হচ্ছে আমাদের এইটা আস্তে আস্তে করে আকারে শর্ট, আমরা বলি কনডেনসেশন হবে, এবং হিস্টোন 1 প্রোটিনের ফসফোরাইলেশন হবে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে হিস্টোনের যে 4টি ভাগ আছে, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 এবং হিস্টোন 4, একে বলি আমরা টেট্রামার। এই আবার একইভাবে এই 4টের ওপরে আবার 4টে একই ইউনিট এই টেট্রামার তৈরি করবে অক্টামার। এই অক্টামার তৈরি করলো, অর্থাৎ আমরা বলি হিস্টোনের অক্টামার। এই অক্টামার তৈরি হয়ে যাওয়ার পরে যখন এখানে আমাদের ডিএনএ স্ট্র্যান্ডগুলো যখন পেঁচিয়ে যায়, অর্থাৎ তাকে ছোট হতে হবে, তাকে কনডেন্সড হতে হবে, কয়েলিং হতে হবে। সেই কয়েলিং হওয়ার পরে এই যে তৈরি হলো নিউক্লিওজোম, কয়েলিং হওয়ার পরে এই জায়গাটা এসে আমাদের H1 হিস্টোন 1 এসে এইখানটায় বসে যায়, যাতে এটাকে কেটে না বেরিয়ে আসতে, মানে খুলে না বেরিয়ে আসতে পারে। তাহলে এটা হচ্ছে হিস্টোন 1। তাহলে হিস্টোন 1 প্রোটিনের কি হবে, ফসফোরাইলেশন হবে, অর্থাৎ এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে এটি এসে এখানে বসে যাবে। এইভাবে আস্তে আস্তে করে বসার পরে যত কনডেন্সড হবে তত এর আকারটা ছোট হবে। এই হচ্ছে আমাদের লেপ্টোটিনি 1। জাইগোটিনি
মানে আমরা বলি পেয়ার, তাহলে যত ছোট হলো তত ক্রোমোজোমের আকারটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের স্পষ্ট হওয়া শুরু হলো। এখানে কিন্তু কোনো নিউক্লিয় পর্দা ডিসঅ্যাপিয়ার হবে না, আমাদের যে নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হবে না, মাথায় রাখতে হবে। এবং শুধু এখানটা শুধু হালকা করে একটু ডিহাইড্রেশন হবে সাইটোপ্লাজমের মধ্যে, আর এর আকার ছোট হবে, মানে কনডেনসেশন বা কয়েলিং হবে। এবং এখানে হিস্টোন 1 প্রোটিনের ফসফোরাইলেশন হবে, অ্যাক্টিভেট হবে। লেপ্টোটিনি 1 এর পরে আসবে আমাদের জাইগোটিনি 1, জাইগোটিনি। জাইগো মিন্স পেয়ার, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো, নিউক্লিয় ফাইবারগুলো যেগুলো ছিল, যদি আমি দুটো করেই ধরি, দুটো ক্রোমোজোম ধরি, তাহলে এরা যে এইভাবে ছিল, আমি ধরলাম যে এটা হচ্ছে ক্রোমোজোম 3, ক্রোমোজোম 3-এর একটা হচ্ছে ফ্রম ফাদার, একটা হচ্ছে ফ্রম মাদার। আমাদের প্রত্যেকটা সেলেই একটা ক্রোমোজোম আছে ফাদার থেকে, একটা একটা সেট। এই সেট ধরো এই যে 46 মানে আমরা বলি 23 + 23, এই 23টা এলো আমাদের ফাদারের থেকে, আর 23টা এলো মাদারের দেহ থেকে, ঠিক আছে? 23। তাহলে তার মধ্যে আমি একটা ক্রোমোজোম ধরলাম 3, এই 3 নম্বর ক্রোমোজোম দুটো কি হচ্ছে ডায়াড কন্ডিশনে আছে, দুটো করে ক্রোমাটিড। এই ডায়াড কন্ডিশনে যখন থাকবে তখন তাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ সেম ক্রোমোজোম। 3-এর সঙ্গে কিন্তু কখনো ধরলাম এটা আমাদের 3 আর এটা আমাদের 4, ধরলাম যে এটা 3 এটা 4, এটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম নয়। সবসময় 3 নম্বর ক্রোমোজোম পিতৃ ক্রোমোজোম, 3 নম্বর মাতৃ ক্রোমোজোম, বা 4 নম্বর পিতৃ ক্রোমোজোম, 4 নম্বর মাতৃ ক্রোমোজোম, 5 নম্বর পিতৃ ক্রোমোজোম, 5 নম্বর মাতৃ ক্রোমোজোম, একে অপরের কি বলছি আমরা হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এখানে হোমোলোগাস ক্রোমোজোম তৈরি হবে, হোমোলোগাস ক্রোমোজোম আমরা জাইগোটিনি 1-এ দেখতে পাবো। 2, জাইগোটিনিতে আরেকটা জিনিস দেখতে পাবো, যখন হোমোলোগাস ক্রোমোজোম তৈরি হয়ে গেল, হোমোলোগাস ক্রোমোজোম তৈরি হয়ে গেল, তাহলে এখানে দুটো বললাম যে একটা পিতৃ একটা মাতৃ, সেম ক্রোমোজোম, হয় 3 না হলে 4 না হলে 5 না হলে 1, তারা কাছাকাছি আসবে, পেয়ার হবে। এই পেয়ার কন্ডিশনকে আমরা বলছি হোমোজাইগাস কন্ডিশন। এখনো পেয়ার ঠিক হয়নি, কাছাকাছি আসছে। কাছাকাছি আসার পরে এই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হবে, আমরা বলি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যখন তৈরি হবে একটা প্রোটিন, সেই প্রোটিন এই দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে টাইটলি অ্যাটাচ করবে, খুব শক্ত করে অ্যাটাচ করবে। যখন টাইটলি অ্যাটাচ করলো তখন যেটা তৈরি হলো তাকে বলছি আমরা বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট তৈরি হলো তাকে বলছি আমরা সাইন্যাপসিস। আমি আবার রিপিট করছি, দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এদের মধ্যে তৈরি হলো একটি প্রোটিন, আমরা বলি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যখন দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে এরা টাইটলি অ্যাটাচ করবে, সেই অ্যাটাচ করার যে প্রক্রিয়া তাকে বলছি আমরা সাইন্যাপসিস। আর এই দুটো যে ক্রোমোজোম তৈরি হলো, মানে সাইন্যাপসিসের পরে যেটা তৈরি হলো তাকে বলছি আমরা বাইভ্যালেন্ট ক্রোমোজোম। বাইভ্যালেন্ট ক্রোমোজোম, তাহলে এটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট ক্রোমোজোম। তাহলে আমরা 3টে স্টেপ বলতে পারি। এক হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস। তারপরে কি তৈরি হলো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দুজনের মধ্যে। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি প্রসেসের মাধ্যমে, না আমরা বলি সাইন্যাপসিস প্রক্রিয়ার মাধ্যমে। কি তৈরি করলো, না বাইভ্যালেন্ট ক্রোমোজোম। বাইভ্যালেন্ট ক্রোমোজোম। তাহলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম যদি আমাদের 46খানা ক্রোমোজোম থাকে, তাহলে বাইভ্যালেন্ট কটা হবে, না বাইভ্যালেন্টের সংখ্যা হবে আমাদের, বাইভ্যালেন্টের সংখ্যা হবে আমাদের মানব দেহের কোষে 23টা। তাহলে বাইভ্যালেন্ট হচ্ছে আমাদের 23টা। তাহলে আমাদের জাইগোটিনে কি পেলাম, বাইভ্যালেন্ট পেলাম, বাইভ্যালেন্ট পেলাম, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স পেলাম, সাইন্যাপসিস পেলাম, হোমোলোগাস কন্ডিশন, হোমোলোগাস কন্ডিশনে আছে, দুটো হোমোজাইগাস
ক্রোমোজোম পেলাম, হোমোজাইগাস ক্রোমোজোম, দুটো হোমোলোগাস ক্রোমোজোম, হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস হতে পারে, হেটারোজাইগাস হতে পারে, যদি যদি আমাদের এর মধ্যে জিনগুলো যদি সেম হয়ে যায় আমরা বলি হোমোজাইগাস। এটা হচ্ছে দুটো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম, সাইনাপটোনিমাল কমপ্লেক্স, সাইনাপটোনিমাল কমপ্লেক্স আর সাইনাপসিস এবং বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এই হচ্ছে আমাদের জাইগোটিনের মধ্যে ঘটা যে প্রসেস। এইটা ঘটার পরে এবারে চলে আসবো আমরা প্যাকাইটিন। প্যাকাইটিনিতে কি হবে? আর যখন আমাদের বাইভ্যালেন্ট তৈরি হয়ে গেছে, বাইভ্যালেন্ট হয়ে যাওয়ার পরে সেখানে প্যাকাইটিনিতে যে মূল ঘটনাটা ঘটবে তাকে আমরা বলি ক্রসিং ওভার অ্যান্ড কায়াজমা ফর্মেশন। তাহলে প্যাকাইটিনিতে যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আমরা বলি ক্রসিং ওভার এবং কায়াজমা ফর্মেশন। এবারে ক্রসিং ওভার কি করে হবে? সাপোজ আমি ধরলাম যে আমাদের এই একটি ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এদের মধ্যে তৈরি হয়েছে সাইনাপটোনিমাল কমপ্লেক্স। এরা বাইভ্যালেন্ট অবস্থায় আছে, আমরা বলি বাইভ্যালেন্ট কন্ডিশন, বাইভ্যালেন্ট ক্রোমোজোম। ঠিক আছে, এইবারে এই যে দুটো ক্রোমাটিড, একে আমরা বলি নন সিস্টার ক্রোমাটিড, একে আমরা বলি নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। আর এই যে দুটো ক্রোমোজোম একে আমরা বলি সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। আবার এইটার সঙ্গে এইটাকে আমরা বলিও নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে ক্রসিং ওভার মানে জেনেটিক এক্সচেঞ্জ বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড। দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জেনেটিক এক্সচেঞ্জ ঘটবে, তাকে আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে যদি এইটার সঙ্গে এইটা দুটো হোমোলোগাস ক্রোমোজোম, দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যদি দেহাংশের বিনিময় হয়, জেনেটিক এক্সচেঞ্জ হয়, যদি দুটো পার্টিকুলারের মধ্যে হয় তাকে আমরা বলি রেসিপ্রোক্যাল ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার একটা হচ্ছে রেসিপ্রোক্যাল, রেসিপ্রোক্যাল। আর যদি এইটা এইটার সঙ্গে এইটা হলো, এইটার সঙ্গে এইটা হলো, অর্থাৎ চারটে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই যদি ক্রসিং ওভার হয় তাকে আমরা বলি কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তাহলে যদি দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয় হোমোলোগাস ক্রোমোজোমে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যদি আমাদের জেনেটিক এক্সচেঞ্জ হয় তখন তাকে আমরা বলবো রেসিপ্রোকাল ক্রসিং ওভার। যদি দুটো হোমোলোগাস ক্রোমোজোমের চারটে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জেনেটিক এক্সচেঞ্জ হয় তাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। তো এই ক্রসিং ওভারটা হচ্ছে কিভাবে সেইটা আমি ছোট করে একটু বলবো। আচ্ছা, এই যে ক্রসিং ওভার হওয়ার জন্য তাহলে আমি কি বললাম না, বাইভ্যালেন্ট তৈরি হতে হবে। ক্রসিং ওভার হওয়ার জন্য আমাদের বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি হতেই হবে। বাইভ্যালেন্ট ক্রোমোজোম যখন তৈরি হলো তখন, অর্থাৎ এই যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি হলো, মাঝখানে আছে আমাদের সাইনাপটোনিমাল কমপ্লেক্স, সাইনাপটোনিমাল কমপ্লেক্স মাঝখানে আছে। এই যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি হলো, তাহলে এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম না তৈরি হলে আমাদের ক্রসিং ওভারটা হবে না। আবার বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি করার জন্য দরকার হচ্ছে আমাদের সাইনাপটোনিমাল কমপ্লেক্স। এই কন্ডিশনটাকে আমরা কি বলবো ক্রোমোজোমের,
বলবো টেট্রাড কন্ডিশন। তাহলে টেট্রাড, টেট্রাড কেননা এখানে চারটে ক্রোমাটিড একদম যুক্ত অবস্থায় আছে, একে বলবো আমরা টেট্রাড। 1 2 3 4, একটা একটা হচ্ছে ডায়াড, যদি না যুক্ত হয়ে থাকে তাহলে ডায়াড, ধরলাম এখানে যুক্ত হয়ে নেই তাহলে ডায়াড কন্ডিশনে আছে, যদি যুক্ত হয়ে থাকে আমরা বলবো টেট্রাড কন্ডিশনে আছে। তাহলে বাইভ্যালেন্ট, একটা বাইভ্যালেন্ট মানে হচ্ছে একটা টেট্রাড, তাহলে আমরা বলতে পারি 1 টেট্রাড ইকুয়াল টু 1 টেট্রাড, 1 টেট্রাড ইকুয়াল টু 1 বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এবারে কি হবে, এই দুটো ক্রোমাটিডের মধ্যে আমি ধরি যে ক্রসিং ওভার হচ্ছে, সেকেন্ড স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ হবে এই দুটো পরস্পর কাছে আসবে, এরা পরস্পর কাছে আসবে। ওকে, কাছে কাছে আসার পরে যদি এটা যদি একটা পয়েন্টে হয় তাহলে সিঙ্গেল পয়েন্ট ক্রসিং ওভার, দুটো পয়েন্টে হয় ডাবল ক্রস ওভার। এই ক্রসিং ওভার হওয়ার পরে কি হবে, এদের মধ্যে আস্তে আস্তে করে অর্থাৎ প্যাকাইটিনিতে যেটা হলো সেটা হচ্ছে এই ক্রসিং ওভারটা ঘটে গেল, প্যাকাইটিনিতে ক্রসিং ওভার কমপ্লিট হলো। ক্রসিং ওভার কমপ্লিট হওয়ার পর এরা এবারে চলে আসবে কোথায় না ডিপ্লটিন, ডিপ্লটিন। তাহলে প্যাকাইটিনের পরে আমাদের চলে আসবে ডিপ্লটিন। তাহলে প্রথমে কি হলো না এই দুটো এইভাবে চলে এলো, চলে আসার পরে আর একটা এখানে বলি যে ঠিক আছে বাইভ্যালেন্ট তৈরি হলো আর আমাদের এইটা তৈরি হলো। এইখানে আরেকটা কেস হবে যেটা হচ্ছে কায়াজমা ফরমেশন, সেটা পরের স্টেপ কি হবে, এখানে পরের স্টেপটা বলি কায়াজমা ফরমেশন। অর্থাৎ কায়াজমা ফরমেশন এই দুটো যখন আছে আমাদের এই দুটো পুরো এক্স অক্ষরের মতো একটা স্ট্রাকচার তৈরি হলো। এইটা পুরো একটা এক্স অক্ষরের মতো একটা আকার তৈরি হলো, এক্স, একে বলছি আমরা কি কায়াজমা ফরমেশন, কায়াজমা। তাহলে আমাদের প্যাকাইটিনিতে প্রথমে ক্রসিং ওভার হলো, তারপরে কায়াজমা ফরমেশন হলো। কায়াজমা ফরমেশন হওয়ার পরে আমাদের চলে যাবে কোথায় ডিপ্লটিন। ডিপ্লটিনিতে এই যে কায়াজমা ফরমেশন হয়ে গেল, এইবারে এদের কি হবে টার্মিনালাইজেশন হবে, অর্থাৎ এইটা কি হবে আস্তে আস্তে করে এই জায়গাটা এগোবে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা শুরু হবে। তাহলে আমাদের এখানে টার্মিনালাইজেশন অফ কায়াজমা শুরু হবে, আর এইখানে আমাদের যে সাইনাপটোনিমাল কমপ্লেক্স ছিল ডিপ্লটিনিতে, যে সাইনাপটোনিমাল কমপ্লেক্স ছিল সেই কমপ্লেক্সটা ব্রেকডাউন হবে বা ডেজলিউশন হবে। তাহলে ডিপ্লটিনি, ডিপ্লটিনিতে কি হবে, এটা আমাদের প্যাকাইটিনিতে হয়ে গেল, প্যাকাইটিনি কমপ্লিট। ডিপ্লটিনিতে এই যে স্টেজটা আছে এই স্টেজটাই থেকেই শুরু হবে ডিপ্লটিন। ডিপ্লটিনিতে তাহলে কি হলো, এক হচ্ছে আমাদের যে সাইনাপটোনিমাল কমপ্লেক্স সেই কমপ্লেক্সের ডিজলিউশন, আর 2 নম্বর এই কায়াজমার কি হবে টার্মিনালাইজেশন, এই কায়াজমাটা টার্মিনালাইজেশন অর্থাৎ এই কায়াজমাটা সরে সরে যাবে, এইদিকে সরে সরে যাবে, টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন হওয়ার কমপ্লিট হবে ডায়াকাইনেসিস স্টেজ। তখনও কিন্তু আমাদের এইখানটায় এইখানে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার ডিস্টিংলি তৈরি হচ্ছে না, এখানে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। যখন আমাদের ডায়াকাইনেসিস হবে, ডায়াকাইনেসিসে তাহলে ডিপ্লটিনিতে আমার দুটো হলো, এক হচ্ছে টার্মিনালাইজেশন স্টার্ট হলো, টার্মিনালাইজেশন অফ কায়াজমা, আর 2 হচ্ছে আমাদের সাইনাপটোনিমাল কমপ্লেক্সের ব্রেকডাউন হলো। এবারে ডায়াকাইনেসিস যখন হবে তখন একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের টার্মিনালাইজেশন, তখন কি তৈরি হবে, তখন এটা দেবে, তখন আমাদের এই যে ক্রোমোজোমটা ছিল
সেখানে একটা নতুন সেগমেন্ট চলে আসবে। অর্থাৎ এটা হলো কোথায়, ডায়াকাইনেসিস স্টেজ। এবং এইখানটায় তখন কি হবে, আমাদের সেন্ট্রোমিয়ার আস্তে আস্তে করে দেখা দেওয়া শুরু, যদি ইনডিস্টিংক্ট ভাবে দেখা দেওয়া শুরু হবে, হালকা হালকা করে সেন্ট্রোমিয়ার দেখতে পাওয়া শুরু হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ডায়াকাইনেসিস। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস। যখন ডায়াকাইনেসিস হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে নিউক্লিয় পর্দা ছিল, সেই নিউক্লিয় পর্দা কিন্তু আস্তে আস্তে করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। যে নিউক্লিওলাস ছিল, সেই নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয় মেমব্রেনের একদম কমপ্লিট ডিসঅ্যাপিয়ার্ড হবে কোথায়, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড হবে আমাদের এই ডায়াকাইনেসিস স্টেজে। এক হচ্ছে টার্মিনালাইজেশন কমপ্লিট হলো, দুই হচ্ছে এই নতুন একটা জিন সহ, মানে আমরা বলি রিকম্বিনেশন যে হলো, আর একটা বলা হয়নি আমার, ক্রসিং ওভার যখন হচ্ছিল আমরা বলি রিকম্বিনেশন। ওই রিকম্বিনেশন যখন হচ্ছিল অর্থাৎ কায়াজমা ফরমেশনের আগে, তখন একটা এনজাইম আমাদের সাহায্য করেছিল, নাম হচ্ছে রিকম্বিনেজ। তাহলে রিকম্বিনেজ বলে একটি এনজাইম, রিকম্বিনেজ, এটি আমাদের প্যাকাইটিনি দশায় যখন ক্রসিং ওভার হয় তখন জেনেটিক রিকম্বিনেশনে সাহায্য করেছিল কে, রিকম্বিনেজ। তাহলে রিকম্বিনেজ এনজাইম প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার যখন হচ্ছিল তখন জেনেটিক রিকম্বিনেশনে সাহায্য করেছিল কে, রিকম্বিনেজ। যাই হোক, ডায়াকাইনেসিসে আমাদের কি হলো, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে গেল এবং আমাদের নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে গেল, আর আমাদের এখানে যে সাইটোপ্লাজম ছিল সেটা আস্তে আস্তে করে অনেকটা ডিহাইড্রেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের প্রোফেজ 1 কমপ্লিট, এইবারে ঢুকে যাবে মেটাফেজ 1। মেটাফেজ 1-এ মিওসিস 1-এর মেটাফেজ 1 যে ঘটনাটা ঘটবে, মেটাফেজ 1, এখানে কি হবে, এখানে আমাদের যে কোষটা আছে, আমাদের যে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোমগুলো আমাদের কি হবে, সেন্ট্রোজোমগুলো আছে সেটা চলে এলো, স্পিন্ডল ফাইবার তৈরি করলো। স্পিন্ডল ফাইবার তৈরি করার পরে আমাদের যে ক্রোমোজোমগুলো ছিল, সেই ক্রোমোজোমের মধ্যে কিন্তু এবারে ডিস্টিংক্ট একদম সেন্ট্রোমিয়ার হাজির, অর্থাৎ এইখানে সেন্ট্রোমিয়ার হাজির। কটা আছে আমাদের ক্রোমাটিড, প্রত্যেকটা মানে একটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড নিয়ে অবস্থান করছে। ওকে, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। তাহলে এইখানে আমি দেখাই, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। তাহলে এই যে দুটো ক্রোমাটিড আছে, তাহলে আমাদের এইখানটায় একটা কি আছে, কাইনেটোকোর, এইখানে একটা কাইনেটোকোর। আচ্ছা, এই যে ক্রোমোজোমটা ছিল এখানে কি হয়েছিল, আমাদের রিকম্বিনেশনের ফলে নতুন একটা জেনেটিক সিকোয়েন্স চলে এসেছিল। ঠিক একইভাবে এইখানেও ওকে, সেন্ট্রোমিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা হলো আমাদের কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সঙ্গে আমাদের স্পিন্ডল ফাইবার তৈরি হলো কোথায়, না একটা ইকুয়েটর বরাবর তৈরি হলো, ইকুয়েটর। তো একে আমরা বলি যে একটা প্লেট তৈরি করলো, পরপর যুক্ত হয়ে তৈরি করলো একটা প্লেটের মতো, একে বলি আমরা মেটাফেজিয়াল প্লেট, একে বলি আমরা মেটাফাইসিয়াল ফেজ প্লেট, মেটাফাইসিয়াল প্লেট। ঠিক আছে, তো মেটাফাইসিয়াল প্লেট যখন তৈরি হলো এখানটায়, তাহলে আমরা কি দেখলাম যে এখানে তেমনি আমাদের যে
সেন্ট্রোমিয়ারটা এখানটা কি হলো ডিস্টিংক্ট, একদম স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারটাকে মেটাফেজ স্টেজ। মেটাফেজ স্টেজ হওয়ার পরে আমাদের শুরু হবে কি না অ্যানাফেজ ওয়ান। অ্যানাফেজ ওয়ানে এই যে দুটো আছে, এই দুটো যে স্পিন্ডল ফাইবার একে টানবে, এই দুদিকে দুটো দুটো পোলের দিকে টানবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলি অ্যানাফেজিয়াল মুভমেন্ট শুরু হবে। তাহলে এখানে কিন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কোনো ভাগ হচ্ছে না। আমি যদি ধরি এখানে আমাদের 1 2 3 4টে ক্রোমোজোম আছে, মানে 2 পেয়ার, তাহলে ক্রোমোজোমগুলো এদিকে একটা পেয়ার চলে যাবে, এদিকে একটা পেয়ার চলে যাবে, একে বলছি আমরা অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজে কি হবে না অ্যানাফেজিয়াল মুভমেন্ট শুরু হবে। এই যে আমাদের যে স্পিন্ডল ফাইবার এটা আস্তে আস্তে করে ছোট হওয়া শুরু হবে এবং এদের টেনে পোলের দিকে আনা শুরু হবে। এই হচ্ছে আমাদের অ্যানাফেজ, এটা হচ্ছে আমাদের অ্যানাফেজে হবে। অ্যানাফেজ। টেলোফেজে কি হবে? টেলোফেজ যখন হবে তখন অর্থাৎ এই আমাদের কোষটা আছে, টেলোফেজ হলো, টেলোফেজ যখন শুরু হবে তখন এইখানে দুটো ক্রোমোজোম কি অবস্থায় ডায়াড কন্ডিশনে, এইখানেও দুটো ক্রোমোজোম ডায়াড কন্ডিশনে এসে হাজির হবে, দুটো পোল ডায়াড কন্ডিশনে এসে হাজির হবে। ওকে, এখানে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ারের ভাগ হলো না। আর এই যে যদি আমি দেখি প্রাণীকোষ, তাহলে প্রাণীকোষের ক্ষেত্রে এখানে কি হবে একটা সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের সেল মেমব্রেনটা পিঞ্চড ইন হবে, পিঞ্চড ইন অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের দ্বারা হয়ে দুটো সেল তৈরি হয়ে যাবে, দুটো সেল তৈরি হয়ে যাবে। ওকে, এবং এখানে আবার একটা নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে, নিউক্লিয় পর্দা তৈরি হবে। দেখো নিউক্লিয় পর্দা তৈরি হয়ে যাচ্ছে, নিউক্লিয় পর্দা তৈরি হবে, নিউক্লিয় পর্দা, হ্যাঁ, নিউক্লিয় প্লাজম চলে আসবে, নিউক্লিয় লাস চলে আসবে, আবার নতুন করে আবার সেন্ট্রোজোম তৈরি হবে, ঠিক আছে। এই দুটি কোষ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের টেলোফেজ ওয়ান কমপ্লিট। এইখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখেছিলাম যে যখন মিওসিস ওয়ান শুরু হয়, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান যখন শুরু হয় তখন আমরা দেখেছিলাম যে ইন্টারফেজে আমরা দেখেছিলাম 3টে স্টেজ G1 S G2। এখানে কিন্তু যে সেলগুলো তৈরি হলো সেই সেলগুলো অর্থাৎ মিওসিস ওয়ান কমপ্লিট হওয়ার কিছুক্ষণ মধ্যেই এই সেলগুলো ডিরেক্টলি মিওসিস টুতে প্রবেশ করবে, এখানে কিন্তু কোনো ইন্টারফেজ নেই, এখানে ইন্টারফেজ অ্যাবসেন্ট। তাহলে এখানে মিওসিস ওয়ান থেকে মিওসিস টু যখন ঢুকছে, এই মিওসিস টুর আগে এখানে কোনো ইন্টারফেজ নেই, ইন্টারফেজ অ্যাবসেন্ট। তেমনি এখানে ইন্টারফেজ যেমন অ্যাবসেন্ট, তেমনি তাহলে এখানে কোনো ডিএনএ সিনথেসিস নেই, অর্থাৎ ডিএনএ সিনথেসিস অর্থাৎ এস ফেজ আমরা বলি, ডিএনএ সিনথেসিস অ্যাবসেন্ট। তাহলে ডিএনএ সিনথেসিস এখানে হচ্ছে না, এখানে ইন্টারফেজও হচ্ছে না, যেমন ছিল ঠিক একই কন্ডিশনে অ্যাজ সাচ কন্ডিশনে ওরা আমাদের মিওসিস টুতে প্রবেশ করবে। মিওসিস টুতে যখন প্রবেশ করে তখন তাকে আমরা বলি যে যেহেতু এটা হ্যাপ্লয়েড হয়ে গেল, আমাদের ছিল 4টে, প্রত্যেকটা কোষে হয়ে গেল দুটো করে ক্রোমোজোম, তাহলে আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম হয়ে গেল, 2n থেকে n হয়ে গেল। এই যে দুটো ক্রোমোজোম যেহেতু টেট্রাড কন্ডিশন ডায়াড কন্ডিশনে আছে, মিওসিস টুর 4টে ফেজ হবে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এই যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2, এই 4টে স্টেজ যখন হবে তখন ওই একই রকম ভাবে যখন ধরলাম প্রোফেজ 1, প্রোফেজ 2 কিন্তু কোনো ওই লেপটোটিন, জাইগোটিন, পেগাটিন এই সমস্ত উপদশা নেই প্রোফেজ 2। তাহলে প্রোফেজ 2তে কি ঘটবে? প্রোফেজ 2তে আমাদের আস্তে আস্তে করে ওই যে আমাদের যে ক্রোমোজোমগুলো ছিল সেন্ট্রোমিয়ার ডিস্টিংক্ট ছিল, ওখানে কিন্তু যে একটা মিডল সময় অর্থাৎ মিওসিস 1 থেকে মিওসিস 2 যে মধ্যে যে একটা মিডল সময়টা, একে আমরা বলি ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিসে কিন্তু ওই যে বললাম 3-4টে ঘটনা, নিউক্লিয় পর্দা আসবে, নিউক্লিওলাস আসবে, সাইটোপ্লাজমের কন্টেন্ট বৃদ্ধি পাবে, আর আমাদের ওই এগুলো ক্রোমোজোমগুলো ওরা কিন্তু কি হবে এইভাবে সাজিয়ে যাবে অর্থাৎ আবার সেখানে আমরা কি দেখব যে সেখানে কিন্তু ন্যাচারালি আমরা ওই ক্রোমাটিডগুলো স্পষ্টভাবে দেখতে পাবো না প্রোফেজ 2তে।
তাহলে প্রোফেজ টুতে আবার আস্তে আস্তে করে কি হবে, যত সময় গড়াবে তত এই যে এইটার আবার কি হবে না কন্ডেনসেশন হবে, আবার নিউক্লিয় পর্দা আস্তে আস্তে করে অবলুপ্ত হওয়া শুরু হবে, আবার নিউক্লিয় লাস যে ছিল সেটাও অবলুপ্ত হওয়া শুরু হবে, মানে প্রোফেজ শেষ অর্থাৎ এগুলো সব শেষ। নিউক্লিয় পর্দার অবলুপ্তি, নিউক্লিয় লসের অবলুপ্তি, আমাদের সাইটোপ্লাজমিক কন্টেন্ট মানে যে কন্টেন্ট তার ডিহাইড্রেশন এবং এর কন্ডেনসেশন, এই চারটে ঘটনা ঘটে যাবে আমাদের প্রোফেজ টু, মানে একদম মাইটোসিস যে পড়েছিলাম প্রোফেজ সেই ঘটনাগুলোই ঘটবে এখানটায়। কিন্তু প্রোফেজ টুর পরে যেটা যখন মেটাফেজ টু আসবে, মেটাফেজ টু আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেন্ট্রোমিয়ারগুলো ডিস্টিংক্ট হবে, অর্থাৎ আগের কন্ডিশন যেমন ছিল, অর্থাৎ এই যে আমাদের কোষটা আছে, কোষটার মধ্যে ধরলাম এইটা হচ্ছে আমাদের মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হলে কি হবে, আর এখানে এই চারটে ক্রোমাটিড নিয়ে যে আছে, বললাম এই একটা সেল ছিল, এই একটা সেল ছিল, একটা সেল আমি দেখাচ্ছি, তাহলে এই ছিল, ওকে, এখানে আমাদের ছিল সেন্ট্রোজোম, এটা সিঙ্গেল ফাইবার, একটা মেটাফেজিয়াল প্লেট বরাবর, এই সরি ইকুয়েটর বরাবর, ইকুয়েটোরিয়াল ফেজ, ইকুয়েটোরিয়াল লাইন বরাবর এই ক্রোমোজোমগুলো অ্যারেঞ্জ করবে। প্রোফেজে আরেকটা ঘটনা বলতে আমার মনে নেই, যে প্রোফেজে যখন এইগুলো ক্রোমোজোমগুলো ক্রোমোজোম ফাইবারগুলো আস্তে আস্তে করে মোটা হচ্ছে, তখন যেদিকে তার সেন্ট্রোজোম থাকবে সেই জায়গাটায় এরা একটা বোকের মতো, মানে ফুলের যে আমরা বলি তোড়া, সেই তোড়ার মতো সেই ক্রোমোজোমগুলো অবস্থান করবে, একে আমরা বলি বোকে স্টেজ, একে বলি আমরা বোকে স্টেজ। অনেকগুলো ক্রোমোজোম একটা ফুলের তোড়ার মতো অবস্থান করছে, মনে হচ্ছে যেন একটা ফুলের তোড়া, একটা এন্ড যেখানে আমাদের সেন্ট্রোজোম আছে, সেই সেন্ট্রোজোমের কাছে এইগুলো সব নিউক্লিয় পর্দাকে ধরে অবস্থান করে, একে বলছি আমরা বুকে স্টেজ। বিজ্ঞানী ডার্লিংটন এটি আবিষ্কার করেন, দেখতে ফুলের তোড়ার মতো বলে আমরা বলছি বুকে স্টেজ। এটা কিন্তু আমরা দেখতে পাই প্রোফেজ টুতে, প্রোফেজ টুতে, এটা বলতে মনে নেই, বুকে স্টেজ ডার্লিংটন। তাহলে মেটাফেজ টু ব্যাপারটা বোঝা গেল। তাহলে প্রোফেজ কমপ্লিট হয়ে যাওয়া মানে তার সঙ্গে সঙ্গে আমাদের যে নিউক্লিয় পর্দা নিউক্লিয় এগুলো হয়ে গেল। এবারে আমাদের ইকুয়েটর বরাবর এগুলো সাজিয়ে যাচ্ছে, সাজিয়ে যাওয়ার পরে আমাদের যে অ্যানাফেজ শুরু হবে, অ্যানাফেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না, এবার এটা অ্যানাফেজ, এই সরি পুরো এটা ছিল মেটাফেজ, এবারে তৈরি হচ্ছে অ্যানাফেজ। তাহলে এটা আমাদের মেটাফেজ গেল, এটা হচ্ছে মেটাফেজ, মেটাফেজ। এবারে অ্যানাফেজ শুরু হবে, অ্যানাফেজ টু, এটা মেটাফেজ টু, মেটাফেজ টু কমপ্লিট, তাহলে অ্যানাফেজ টু শুরু হচ্ছে, এটা আমি মুছে দিই। যেই অ্যানাফেজ টু শুরু হবে সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, এইখানে সেন্ট্রোমিয়ার গুলো দু ভাগে ভাগ হবে, সেন্ট্রোমিয়ার গুলো দু ভাগে ভাগ হবে, অর্থাৎ এই এই ওকে, আর এখানে সেন্ট্রোমিয়ার গুলো দু ভাগে ভাগ হয়ে গেল, এই এই। তাহলে সেন্ট্রোমিয়ার দু ভাগে ভাগ হয়ে গেল মানে তাহলে কটা ক্রোমোজোম ছিল, দুটো ক্রোমোজোম ছিল, তাহলে কটা ক্রোমোজোম তৈরি হলো, একটা দুটো তিনটে চারটে, তাহলে দুটো ক্রোমোজোম ছিল, দুটো ক্রোমোজোম ছিল অ্যানাফেজে, আগে দুটো ক্রোমোজোম ছিল, কটা ক্রোমাটিড ছিল প্রত্যেকটা ক্রোমোজোমে, দুটো করে ক্রোমাটিড ছিল, তাহলে এক দুই, তাহলে একটা ক্রোমোজোম মানে দুটো ক্রোমাটিড ছিল। এখানে সেন্ট্রোমিয়ারের ভাগ হয়ে গেল, অর্থাৎ এই ছিল আমাদের সেন্ট্রোমিয়ার, এই এই ছিল, এবারে একে ভাগ করে দেওয়া হলো, ওকে, এই তাহলে কি হলো, এইবারে আমাদের দুটো ক্রোমোজোম তৈরি হলো, একটা সেন্ট্রোমিয়ার মানে একটা ক্রোমোজোম, তাহলে এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে কটা ক্রোমাটিড আছে এখন, একটা ক্রোমাটিড, এটা কিন্তু একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড না। তাহলে আমাদের অ্যানাফেজে একটা ক্রোমাটিড আছে, ওকে, তাহলে আমাদের এখানে একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, ক্রোমোজোম 1 ক্রোমোজোম 2, আর ক্রোমাটিড কটা, প্রত্যেকটা একটা করে ক্রোমাটিড। এটা কোথায় হলো, আমাদের অ্যানাফেজে হলো, অ্যানাফেজে হলো। হওয়ার পরে কি হবে, অ্যানাফেজিয়াল মুভমেন্ট শুরু হবে, ঠিক আছে, অ্যানাফেজিয়াল মুভমেন্ট শুরু হবে, শুরু হলে কি হবে, আস্তে আস্তে করে এরা এই দুটো পোলের দিকে আসতে শুরু করবে, সেই পোলের দিকে যে আসতে শুরু করবে সেটা কেমন না,
হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল ক্রোমাটিড যুক্ত, কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। অর্থাৎ এখানে ছিল দুটো ক্রোমোজোম, তাহলে এখানেও কি হলো, অর্থাৎ এইটা যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, আমি একটা যদি দেখাই তাহলে 1 2, এখানে দুটো, এখানেও দুটো ক্রোমোজোম চলে আসবে। এইবারে কি হবে না, আমাদের যে টেলোফেজে টেলোফেজ যেই শুরু হয়ে যাবে, টেলোফেজ 2, সঙ্গে সঙ্গে এইখানটা, তাহলে এখানেও এটা চলে এলো আর এটা এদিকে চলে এলো একটা করে ক্রোমাটিড নিয়ে। ওকে, হ্যাঁ, এইবারে আমাদের যে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট আছে, তারা কি করবে, ধরলাম যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, এরা এই কোষ পর্দাটাকে ধরে কোষ পর্দাটাকে ধরে কি করবে, টান মারবে, এইদিকে টানবে, ধরে এটাকে ধরে টানবে, একে আমরা বলি পিঞ্চ টিন। তাহলে কি হবে, এই যে কোষ পর্দাটা ভেতরের দিকে ঢোকা শুরু হবে, এটা আস্তে আস্তে করে ভেতরের দিকে শুরু হবে, ফারো তৈরি হবে, ফারোইং হবে, আস্তে আস্তে করে এটা যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে আবার দুটো সেল তৈরি হবে। ওকে, যেই দুটো সেল তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার নিউক্লিওলাস তৈরি হবে, হ্যাঁ, নিউক্লিয়ার পর্দা তৈরি হবে, নিউক্লিওপ্লাজম তৈরি হবে, এখানেও একই ব্যাপার হবে। আবার এই যে ক্রোমোজোম সেন্ট্রোজোমটা আবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে, নতুন করে তৈরি হবে সেন্ট্রোজোম। এই ব্যাপারটা, তাহলে আমাদের এখানে দুখানা আবার কোষ তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি দেখেছিলাম যে একটা কোষ থেকে প্রথমে দুটো কোষ, এটা হ্যাপ্লয়েড চলে এসেছিল 2n থেকে n, আবার n থেকে n n n n, চারটি কোষ। অর্থাৎ মিওসিসের ফলে আমাদের প্রথমে হয়েছিল রিডাকশনাল ডিভিশন, তারপরে হলো আমাদের ইকুয়েশনাল ডিভিশন। রিডাকশন মানে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস হয়ে গেছিল, তারপরে এখানে ক্রোমোজোম সংখ্যাটা সমান হলো, আমাদের যে নতুন কোষগুলো তৈরি হলো, নিউ কোষগুলো তৈরি হলো, তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা সেম হলে কি হবে, এইখানে কিন্তু ক্রোমোজোম এর সঙ্গে ক্রোমোজোম সংখ্যা সেম, বাট এখানে ক্রোমোজোমটা ছিল আমাদের ডায়েট কন্ডিশনে, কিন্তু এখানে ক্রোমোজোম থাকবে মোনড কন্ডিশনে, মানে ক্রোমাটিড থাকবে মোনড কন্ডিশনে। এই হলো আমাদের লিটল ডিফারেন্স। এবারে এখান থেকে কিছু নিউমেরিক্যালস আছে, সেটা আমি পরে বলবো। আজকের এইটুকুই।